দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠান পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আপনাদের সাথে আছি আমি সারওয়ার সুমন। আমরা জানি যে বাংলাদেশে গেল দুদিন পরপর 5,000-এরও বেশি করোনা শনাক্ত হয়েছেন এবং আমরা দেখেছি যে এর আগে পরপর 3 দিন 3,500-এর উপরে করোনা শনাক্ত হয়েছে এবং মারাও গেছেন বেশ উল্লেখযোগ্য পরিমাণে। গেল দুদিনে 90 জন মানুষ করোনায় মারা গেছেন সারা দেশে, যে পরিমাণ পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার বিবেচনায়। তো আমরা সুরক্ষা প্রতিদিন অনুষ্ঠানে কথা বলবো যে করোনার সাম্প্রতিক ঊর্ধ্বগতি নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি সুরক্ষা প্রতিনিধি অনুষ্ঠানে। এবং আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ডক্টর আহমেদ হোসেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সুরক্ষা প্রতিনিধি অনুষ্ঠানে। ডক্টর আব্দুল হামিদ, আপনারা তো লম্বা সময়ে বিভিন্ন মডেলিং ব্যবহার করে নানানভাবে নিজেরা পরিসংখ্যান করছিলেন, জরিপ প্রকাশ করছিলেন বিভিন্ন বিষয়ে, বিশেষত করোনা বিষয়ে। তো আপনারা বলছিলেন যে নভেম্বর ডিসেম্বরে একটি দ্বিতীয় ওয়েভের মধ্য দিয়ে বাংলাদেশ যেতে পারে কিংবা যাচ্ছে। এখন কি মনে হচ্ছে যে এখন তো আবার অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে? আপনাদের প্রজেকশন আসলে কি বলছে যে এখন কোন দশার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশের করোনা সংক্রমণটা? ধন্যবাদ। দেখুন, আমরা নভেম্বরের আর্লিতে যে প্রজেকশনটা করা হয়েছিল সেটা যেহেতু অনেক দিন বন্ধ থাকার, রেটটা কম থাকার পরে নভেম্বরের শুরুতেই বাড়তে শুরু করা হয়েছিল, সেই জন্য মানুষের মনে একটা ধারণা ছিল যে এটা সেকেন্ড ওয়েভ হতে পারে। কিন্তু এটা কিন্তু ভুল প্রমাণিত হয়েছে। আসলে এখন আমরা যে সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছি সেটাই মনে হচ্ছে আমাদের সেকেন্ড ওয়েভ। এবং দেখতেই পাচ্ছেন যে সংক্রমণের যে হারটা গত বছর এই সময় যেরকম ছিল তার থেকে কিন্তু অনেক অনেক বেশি। সো সেক্ষেত্রে আমরা এটাকে সেকেন্ড ওয়েভ বলেই আখ্যায়িত করতে পারি। প্রজেকশনের বিষয়টা দেখুন নির্ভর করে সেটা হলো যে আমাদের এখানে যে টেস্ট করা হচ্ছে সেটা হলো যে টেস্ট ফ্যাসিলিটি তো এখন গিভেন। এটা ধরেন যে গত 6 মাস বা 1 বছর ধরে মোটামুটি টেস্টের একটা আমরা জায়গায় আসি যে প্রায় 20,000 এর মতো টেস্ট করার ক্যাপাসিটি আমাদের আছে। গতকাল 26,000 হয়েছে, 224টা ল্যাবে পরীক্ষা হয় এখন। সো এটা তো মোটামুটি ধরেন যে নির্ধারিত আছে আর কি। এখন টেস্ট কত হবে সেটা নির্ভর করবে হচ্ছে যে কত মানুষ টেস্ট সেন্টারে যে টেস্ট করছে। আমরা এটাকে অপরচুনিস্টিক টেস্ট বলি, যে মানুষ টেস্ট সেন্টারে যে টেস্ট করছে কিনা। সো এইটার ভিত্তিতেই মূলত আমাদের প্রজেকশনগুলো করা হয়। এখন যদি কম মানুষ টেস্ট করতে আসে বা কম ল্যাব খোলা থাকে তাহলে দেখা যাচ্ছে যে সেখানে রেটটা কমে যাচ্ছে। আবার যদি বেশি মানুষ টেস্ট করতে আসে, বেশি ল্যাব খোলা থাকে, তাহলে টেস্টের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং সেখানে হয়তো ইনফেকশনের ইয়েটা মানে রেট যেটা সেটা হচ্ছে। সো এইটার ভিত্তিতে যখন প্রজেকশন করা হয় সেই প্রজেকশনগুলো অনেকটাই কিন্তু একটু দুর্বল হয়ে যায় আর কি। হ্যাঁ, কিন্তু প্রজেকশনটা যদি করা হতো যে না পপুলেশনের উপর বেস করে পপুলেশন ভিত্তিক টেস্টগুলো যদি করা হতো এবং সেইটার ভিত্তিতে যদি প্রজেকশন করার সুযোগ থাকতো তাহলে কিন্তু এইটা মোর অ্যাকুরেট হতো। তো যাই হোক, আমরা এখন বুঝতেই পারছি সেটা হলো যে গত 2 দিনে আপনি যেটা বললেন যে 5,000-এর উপরে যে ইনফেকশন, সেটা কিন্তু এটা একটা অ্যালার্মিং। এবং এই ধারা যদি চলতে থাকে তাহলে কিন্তু গত বছরে যে ওয়েবের যে উচ্চতা ছিল তার থেকে এবার কিন্তু অনেক উপরে যাবে। মানে আমরা জুন জুলাইতে আমরা মনে করছি সেটা হলো যে জুন জুলাইতে হয়তো যে এটা পিকে উঠবে, মানে আগামী জুন জুলাইতে। এবং এটা যেহেতু কমিউনিটিতে আমাদের সংক্রমণটা হয়ে গেছে, আমরা জানি যে এটা সব জায়গায় ছড়িয়ে পড়েছে। সো এই জায়গাগুলোতে এখন কিন্তু কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট। মানে আমরা যে সমস্ত ট্রেডিশনাল মেথড আছে, যে আমরা লকডাউন বলি বা আংশিক বা মানে সর্বাত্মক যে লকডাউন, সেটা করে কিন্তু এখন কন্ট্রোল করা ডিফিকাল্ট। এখন আমাদের হয়তো অন্য কোনো মেকানিজম আমরা এই প্রক্রিয়াগুলো নিয়ে কথা বলব। ডক্টর আহমেদ হোসেনের সাথে কথা বলব। ডক্টর আহমেদ হোসেন, ডক্টর সৈয়দ আব্দুল হামিদ বলছিলেন যে আমরা এখন একটি দ্বিতীয় ওয়েভের মধ্য দিয়ে যাচ্ছি। আপনি আপনার সংগঠনও গভীরভাবে প্রত্যক্ষভাবে লক্ষ্য করছিলেন করোনার গতিবিধি পুরো সময়টায়। আপনার কি মনে হয় যে আমরা এখন কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি এবং এটি কি সামনের দিকে আরো খারাপ হবে নাকি ধীরে ধীরে কমে আসবে? ধন্যবাদ সারোয়ার ভাই। আসলে আমি এর আগেও বলেছিলাম, যখন মানুষজন বলছিল যে দ্বিতীয় ওয়েভের কথা অনেক আগে, তখন আমি বলছিলাম যে বাংলাদেশ কিন্তু তখনও দ্বিতীয় ওয়েভের মধ্যে আসলে আসেনি। এখন আমরা যদি কার্ভের দিকে তাকাই তখন আমরা বুঝতে পারবো যে এটা আসলে এখন আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে দ্বিতীয় ওয়েভের দিকে যাচ্ছে। আবার আমরা যদি পার্শ্ববর্তী দেশের সাথেও যদি কম্পেয়ার করি, ইন্ডিয়াও কিন্তু দ্বিতীয় ওয়েভের দিকে যাচ্ছে এখন, কারণ তারা প্রায় অনেকটা কমিয়ে এনেছিল। বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি এখন দেখি তাহলে দেখা যায় যে আগে আমরা জানুয়ারি মাসে কিন্তু টেস্ট পজিটিভিটি রেটটা ছিল 2.9% এর দিকে, আর এখন আমরা সেটা ক্লোজ টু 20% এর কাছাকাছি আমরা নিয়ে গেছি, মানে 18.5% ছিল গতকাল। তো
এটা হচ্ছে একটা হিউজ একটা জাম্প হয়েছে এবং এটা আমরা যখন প্রথম দিকে শুনেছিলাম মডেলের ক্ষেত্রে আমরা বলতাম যে এক্সপোনেনশিয়াল আকারে আমাদের ইনফেকশন গুলা বাড়ে। এই যে রিসেন্টলি যেটা হয়েছে একদম পুরোপুরি এক্সপোনেনশিয়াল আকারে বেড়েছে কার্ভের দিকে যেটা তাকাই। এবং কার্ভের এখন আমরা যদি প্রেডিকশনের কথা বলি, কিন্তু সেখানে যেমন পপুলার একটা মডেল আছে যেটা এরিমা মডেল। এখন এরিমা মডেলের মধ্যে হয় কি যে আপনি আসলে লং টার্ম ধরে প্রেডিকশন করাটা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। যে যেকোনো টাইপের ইয়েতে কারণ আপনার যখনই আপনার এক্সপোনেনশিয়াল এর যে জিনিসটা আপনার বলা হয় যে সেটা কিন্তু প্লেটোর যে ব্যবস্থা প্লেটো মানে কোথায় গিয়ে আপনার থামবে এই জায়গাটা নির্ধারণ করাটা খুবই একটা কঠিন একটা ব্যাপার। এবং বাংলাদেশের ক্ষেত্রে আরো কঠিন কারণ আমরা ঠিক ধরনের প্রিভেন্টিভ যে মেজারমেন্ট গুলো আমরা যেটা নেওয়া উচিত যখন একটা মডেল যখন তৈরি করা হয় তখন কিন্তু এই সমস্ত প্রিভেন্টিভ মেজারমেন্টস গুলো কনস্ট্যান্ট ধরে তৈরি করা হয়, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই জিনিসগুলো হচ্ছে এখনো পর্যন্ত কোনো কিছু আহ, মানে নাই যেটা বলতে পারেন। যেমন মানুষের ক্ষেত্রে সচেতনতার একটা অভাব আছে। তারপর হলো গিয়ে টেস্টিং যে ক্যাপাসিটিটা তখন আগে ছিল অনেক কম, এখন আমরা অলমোস্ট ক্লোজ টু 30,000 এর মতো করছি। আমাদের অ্যান্টিজেন টেস্ট আগে ছিল না। যখন আমরা পিকের দিকে গিয়েছিলাম, আমরা যখন প্রতিদিন প্রায় 4,000 কাছাকাছি ইনফেকশন পেতাম, তখন কিন্তু ওই মুহূর্তে কিন্তু অ্যান্টিজেন টেস্টটা ছিল না। এখন আমাদের অ্যান্টিজেন টেস্টটা আছে, তার মানে হলো কি আমরা র্যাপিডলি কিন্তু আমরা তাদেরকে টেস্ট করে আমরা তাদের ফলাফলটা জানাতে পারছি। এই জিনিসগুলো হচ্ছে। তো সেই জন্য আমরা আসলে 5,000টা ক্রস করেছি এই মুহূর্তে এবং আমাদের নেক্সট কয়েকটা দিন পর্যবেক্ষণ করতে হবে আসলে এটা বাড়ছে কিনা। যদি আমরা দেখি যে বাড়ছে তার মানে হচ্ছে কি ইট উইল বি, কারণ আমাদের এখনো পর্যন্ত দেখা যাচ্ছে খুব র্যাপিডলি বেড়েছে এই জিনিসটা। এবং এই যে আমরা যে এক্সপোনেনশিয়ালের কথা বলছি এটা কি আসলে কন্টিনিউ করে কিনা এই জিনিসটা একটা দেখার বিষয় আছে। আমাদের নেক্সট আরো সপ্তাহখানেক দেখার বিষয় আছে যে জিনিসটা কিরকম হচ্ছে, কারণ আমরা এখন পর্যন্ত যে টেস্টিং যে ক্যাপাসিটিটা এটা ভেরি মাচ কনস্ট্যান্ট আমরা ধরে নিয়েছি যে 30,000 এর কাছাকাছি থাকবে। এবং যদি 30,000 এর কাছাকাছি থাকে এবং এটা যদি কন্টিনিউ করা হয় তাহলে আমরা দেখা যাবে যে এই 5,000 থেকে 6,000 এর মধ্যেই আমরা সব সময় পেয়ে থাকবো। জি, জি। এবং এই জিনিসটা এটা আরো আমাদের দেখার বিষয় আছে। আগামী অন্তত 7 দিন। ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, কি মনে হয় যে বাংলাদেশে করোনা সংক্রমণটি এই মুহূর্তে যে উপরের দিকে যাচ্ছে, এটি কি নতুন ভ্যারিয়েন্ট নাকি মানুষের উদাসীনতা? আসলে কি কোন কোন ফ্যাক্টরগুলি কাজ করছে এই কার্ভটা উপরের দিকে আমার মনে যাওয়ার? হয় যে এখানে একক কোনো ফ্যাক্টর না, মাল্টিপল ফ্যাক্টর আছে। মাল্টিপল ফ্যাক্টরের ভিতরে যেটা সেটা হলো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে যে আমাদের দেশে মনে হয় যে এই করোনার যে 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 ভাইরাসটা এটা হয়তো গরমকালে এটার প্রকোপটা বেশি বেশি বৃদ্ধি পায়। আমাদের নজরুল ইসলাম স্যার একটা ভালো কথা বলেন, ভাইরোলজিস্ট, ভাইস 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 চ্যান্সেলর ছিলেন বঙ্গবন্ধু ইউনিভার্সিটির, মেডিকেল ইউনিভার্সিটির। উনি যেটা বলেন যে আমাদের শীতকালে আমাদের অনেকগুলো ভাইরাস আমাদেরকে মানে এফেক্ট করে। সো অনেকগুলো ভাইরাস যখন শরীরে থাকে তখন করোনাটা হয়তো অত বেশি প্রভাব বিস্তার করতে পারে না। গরমে যেহেতু ওই ভাইরাসগুলো আমাদের কমে যায়, সো সেখানে করোনা হয়তো এককভাবে প্রভাব বিস্তার করে। এটা একটা সায়েন্টিফিক ব্যাখ্যা থাকতে পারে আর কি। হ্যাঁ, অন্যদিকে আমরা যেটা বলবো সেটা হলো যে যে দেখুন সেটা হলো যে ইউরোপের যে যে স্ট্রেনটা, যে ইউকের স্ট্রেন, সেটা যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো চালু আছে সেটাও কিন্তু হতে পারে। আর আমাদের জনগণের যে 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 মুভমেন্ট সেটাও তো ধরেন যে আমাদের বেড়েছে। শুধু আমাদের স্কুল কলেজ বন্ধ ছাড়া সব কিছুই কিন্তু আমাদের ওপেন খোলা আছে। আমাদের সংস্কৃতি অঙ্গন বলেন, আমাদের পর্যটন কেন্দ্র বলেন, আমাদের রাজনৈতিক খেলাধুলা সভা সমাবেশ সবকিছুই। বলেন, আমাদের বাজারঘাট থেকে শুরু করে এবং কমিউনিটি সেন্টার সব জায়গায় কিন্তু উপচে পড়া ভিড়, সমুদ্র সৈকত সহ। তো সেগুলোরও একটা প্রভাব হয়তো থাকতে পারে। তো আমি যেটা মনে করি সেটা হলো এটা একটা কম্বাইন্ড হয়তো একটা বিষয় আছে, যে একক কোনো ফ্যাক্টর হয়তো দায়ী না। অনেকগুলি বিষয়ের একটি মিলিত চিত্রই আমরা এখন দেখতে পাচ্ছি। ডক্টর আহমেদ হোসেন, ওয়েদারের কথা বলা হচ্ছিল, ডক্টর সৈয়দ আব্দুল হামিদ বলছিলেন যে হয়তো ওয়েদারটাও একটা রোল প্লে করতে পারে, যে এখন গরমকালেই বাংলাদেশে করোনাটা উপরের দিকে যাবে কি না, এরকমটি ফিক্স হয়ে যাবে কি না, আপনি কি এমন মনে করেন? ধন্যবাদ। আসলে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু গরমকাল ছিল, যেমন ফর এক্সাম্পল আপনি যদি ব্রাজিলের কথা বলেন, ব্রাজিলে কিন্তু প্রচন্ড গরম গরম ছিল এবং মেক্সিকোতেও প্রচন্ড গরম ছিল এবং তার রেট তখন হচ্ছে বেড়েছে। আবার আপনি যদি ইউরোপের দিকে কান্ট্রির দিকে যদি তাকান, যখন তাদের বাড়ার প্রবণতার বাড়ছিল আর কি, তখন কিন্তু তাদের শীতকাল ছিল।
আবার ইউএস এর দিকেও তখন যখন বাড়ছিল তখন হচ্ছে শীতকাল ছিল। এখন যেমন হলো কমে যাচ্ছে ইংল্যান্ডের দিকে, যেমন ইংল্যান্ডে ইউরোপের কমে কিছু কিছু যাচ্ছে। কান্ট্রি কিন্তু অনেক কমে যাচ্ছে। ইংল্যান্ড যেমন কভার করে ফেলেছে, ইউএসএ কভার করে ফেলেছে। তাদের 43% এর উপর মানুষ হলো গিয়ে ভ্যাকসিনেটেড হয়ে গেছে ইউকের। এবং তারা আগে যেমন 65,000 এর উপর মানুষ হলো ইনফেক্টেড হতো যেখানে ইউকেতে, সেখানে এখন হচ্ছে গিয়ে মানে মানে 5,000 6,000 এরকম হচ্ছে তাদের প্রতিদিন সেটা ইনফেকশনটা হচ্ছে। সো তারা ভেরি মাচ কন্ট্রোল। তাদের ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোতেও হলো কিছু কিছু কান্ট্রি যেমন পোল্যান্ড, বেলজিয়াম, তারা কিছুটা হলো গিয়ে ইনক্রিজ করতে দেখতে পেরেছে এবং তখনই তারা কিছু জিনিস শাটডাউন করার তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে ওয়েদারের বিষয়টা আসলে কিন্তু রিজন টু রিজন ভ্যারি ওয়েদারের করবে? বিষয়টা তবে একটা জিনিস কি আমি যেটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যখনই বর্ষাকালটা শুরু হবে, বর্ষাকালটা শুরু হলে এই যে ভাইরাসের যে ইনফেকশনটা রেটের মাত্রাটা একটু অনেকটা কমে আসবে। জি। কারণটা হলো বর্ষাকালে যেহেতু বাতাসের মধ্যে একটা জলীয় বাষ্পের একটা ব্যাপারটা থাকে। সো এই জিনিসটার জন্যই বাতাসের মধ্যে খুব কম ছড়াবে এই ইনফেকশনটা। এবং যখন বৃষ্টিটা হবে তখন মানুষজন আ তারপর ঘরের মধ্যে থাকার প্রবণতাটা একটু বেশি থাকবে কম্পেয়ার টু দা হচ্ছে আপনার বাইরে। এই জি, আমরা সাউথ ডক্টর আহমেদ, ইয়ের আমরা এই সম বিষয়টা নিয়ে আবারও কথা বলবো। একটু বিরতি থেকে ঘুরে আসতে হবে। সুরক্ষা প্রতি অনুষ্ঠানের সময় হলো একটি বিরতির। বিরতি থেকে ফিরে এসে আবারও কথা বলবো আজকে অতিথিদের সাথে। দর্শক, বিরতি থেকে ফিরে এসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আমরা আজ কথা বলছি করোনার সাম্প্রতিক ঊর্ধ্বগতি নিয়ে। ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, আপনি জানেন যে এই ক্রমবর্ধমান সংক্রমে আসলে গতকালও বেশ কিছু পদক্ষেপ ঘোষিত হয়েছে, যদিও এর আগেই প্রজ্ঞাপন 18 দফা জারি করা হয়েছিল, কী কী নির্দেশনা বিশেষ মেনে চলতে বলা হয়েছিল। এই নির্দেশনাগুলির মূল একটাই যে মানুষের মুভমেন্টটা কমিয়ে ফেলতে চায় সরকার, যেন মানুষে মানুষের সংক্রমণটা যেন কমে আসে। তো যেই পদক্ষেপগুলি নেওয়া হয়েছে যে বাসের 50% সিট ফাঁকা রাখতে হবে, ট্রেনের 50% সিট ফাঁকা থাকবে, এই পদক্ষেপগুলি কি করোনা সংক্রমণ কমিয়ে আনতে খুব বেশি কার্যকর হবে বলে আপনি মনে করেন? দেখুন, 18 দফা যে নির্দেশনা জারি করেছে সরকার, ভালো, এটা চিন্তা করেছে, সেটা ভালো। এবং তার ভিতরে যেটা আপনি বললেন যে গণপরিবহনে যে 50% যাত্রী সক্ষমতা যেটা আছে তার 50% নিয়ে চলা, এটা ভালো, পজিটিভ দিক। কিন্তু সমস্যা হলো কি, আমাদের দেশে এই 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 যে যে এটাকে মনিটরিং করা, এটাকে ইমপ্লিমেন্ট করা, এটা কিন্তু খুব ডিফিকাল্ট। হয়তো 2-4 দিন, 2-4 সপ্তাহ হয়তো এটা চলতে পারে, হ্যাঁ, কিন্তু এটা যদি কন্টিনিউয়াস মনিটরিং না থাকে তাহলে কিন্তু এই বিষয়টা ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমরা আশা করি যে সরকার যেহেতু নির্দেশনা জারি করেছেন এবং সেই মনিটরিং ব্যবস্থা এটা করবে। কিছু তো করা দরকার, তাই না? যে কিছু যে আমরা যেহেতু বেড়ে যাচ্ছে এবং যেহেতু এটা মানুষ টু মানুষ সংক্রমণ হয়, ছড়ায়, তো সেটা একটা তো কন্ট্রোল মেজার নিতে হবে। তো সেটা নিয়েছে ভালো। কিন্তু ওখানে যে বিষয়টা আরও বলা হয়েছে সেটা হলো যে যে সাপোজ অফিস আদালত বা কলকারখানায় 50% লোক নিয়ে কাজ করতে হবে। এইটা কিন্তু ডিফিকাল্ট, কারণ কোনো অফিস আদালত 50% লোক নিয়ে চলে না, কারণ এগুলো চেইনে চলে, যে একজনের কাজের সাথে আরেকজনের কাজের তো ডিফারেন্স আছে, তাই না? একটা অফিসে আজকে 50% আসলো, কালকে 50% আসলো, অফিসটায় কিন্তু কাজ হয় না, যেটা আমরা গত বছর এক্সপিরিয়েন্স থেকে আমরা জেনেছি। আমাদের ইউনিভার্সিটির কনটেক্সটে আমরা জানি যে অফিসে 3জন অফিসার আজকে আসলো আর 3জন আসলো না, কিন্তু কোনো কাজ হচ্ছে না, কারণ ও দোহাই দিচ্ছে যে এই কাজটা আমার না, আবার আরেকজন বলতেছে এই কাজটা আমার না, সেইটা দিয়ে হবে না। ঠিক একইভাবে কলকারখানাও কিন্তু এটা সম্ভব না। সো আমার মনে হয় অফিস কলকারখানা এটা থেকে বাদ রাখতে হবে, কিন্তু গণপরিবহনে যেটা বলা হয়েছে সেটা আমার মনে হয় ঠিক আর আছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলি এখনো বন্ধ এবং খুবই কিছুদিন পরেই মেডিকেল ভর্তি পরীক্ষা হবে। সার্বিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে আবার মেডিকেল ভর্তি পরীক্ষা নেওয়া কতটুকু? আমার মনে হয় যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এটা আমরা খুব অযৌক্তিকভাবে করেছি। কারণ আমরা ইউনিসেফের একটা রিপোর্ট আছে যে বিশ্বের 14টি দেশে এই গত 1 বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, এবং সাউথ এশিয়াতে একমাত্র কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, যেখানে গত বছর ধরে, সারা বছর ধরে 12 মাসের উপরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। এবং আমরা মনে হচ্ছে সেটা হলো যে করোনা মোকাবেলার একমাত্র উপায় হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধটাকেই বেছে নিয়েছি। আমরা অন্য সবগুলো ছেড়ে দিয়েছি, খুলে
দিয়েছি এটা কিনা, এটা খুব আমাদের ভুল হয়ে যাচ্ছে এবং এটা দীর্ঘমেয়াদে কিন্তু ক্ষতিকর হয়ে যাবে এবং ক্ষতির প্রভাবটা আমরা এখন বুঝতে পারছি। বুঝতে কারণ পারছি। এই ক্ষতির বিষয় যেটা সেটা হলো তো এটা তো আমরা ধরেন যে গণপরিবহন বা কলকারখানা ক্ষতি হলে যেরকম দেখতে পারি এত কোটি টাকা, এত হাজার কোটি টাকা, সেই ক্ষতিটা তো দেখা যাচ্ছে না, এটা কিন্তু এই অদৃশ্য ক্ষতিটা কিন্তু অদৃশ্য ব্যাপক, ক্ষতির মানে আমরা এইটা শিকার সতর্ক হওয়া হচ্ছি। দেখি দরকার। ডক্টর আহমেদ হোসেন কি বলেন। ডক্টর আহমেদ হোসেন, যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে, 18টি পদক্ষেপ নেওয়া হয়েছে, আপনি জানেন যে মানে প্রজ্ঞাপনে বলা হয়েছে 18টি, এবং গতকালও আমরা দেখেছি যে তার কিছু কিছু বাস্তবায়ন শুরু হয়েছে। এই পদক্ষেপগুলির বিবেচনায় আপনি কি বলবেন যে লকডাউন একটি অজনপ্রিয় সিদ্ধান্ত হবে, এই সিদ্ধান্তের দিকে কি সরকারকে যেতে হবে নাকি এক্সিস্টিং যে মেজারগুলি আছে সেগুলিতেই চলবে? ধন্যবাদ আপনাকে। আসলে লকডাউনে ফিরে যাওয়ার কোনো উপায় নেই। বাংলাদেশের পার্সপেক্টিভ যদি আমি চিন্তা করি, এখানে ফিরে যাওয়ার কোনো উপায় নেই। আর দ্বিতীয়ত হলো যে, যে সমস্ত আ নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেখানের মধ্যে অনেক ফাঁক রয়ে গেছে। যেমন ফর এক্সাম্পল আপনি যদি বলেন যে আপনার কিছু জিনিস যেমন মলগুলো সেগুলো সীমিত পরিসরে খুলবে বা সামথিং লাইক দ্যাট। মানুষজন ক্রাউডিং যেটা হবে সেটা সীমিত পরিসরে হবে। এই যে সীমিতর যে সংজ্ঞাটা সেটা কোনোভাবে কোথাও কোনো কিছু দেওয়া নেই। আর আরেকটা জিনিস আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে এই যে ট্রান্সমিশনটা হঠাৎ করে বাড়লো, এটার কারণটা হঠাৎ করে কেন হচ্ছে? এটা শুধুমাত্র কারণ আমাদের কিন্তু এই যে পরিস্থিতিটা, এই যে আমাদের চলাফেরাটা, এটা কিন্তু আজকের না। এটা আজ থেকে প্রায় ৭ থেকে ৮ মাস ধরে মানুষ কিন্তু এভাবে চলাফেরা করছে। যদি আমি বাংলাদেশের মানুষের চলাফেরার উপর যদি আমি শুধুমাত্র বলি, তাহলে তার মানে হচ্ছে এই ইনফেকশনের যে হারটা, এটা ৭ থেকে ৮ মাস আগে থেকে বাড়ার কথা ছিল। কিন্তু সেটা বাড়েনি। এটা হয়েছে আমাদের যেটা পর্যবেক্ষণে দেখা গেছে যে একটা হসপিটাল ট্রান্সমিশনটা হঠাৎ করে বেড়ে গেছে। কারণটা হলো যখনই আপনি ভ্যাকসিন দেওয়াটা শুরু করেছেন, তো আমরা প্রতিদিন এখন যেটা দিচ্ছি অলমোস্ট ক্লোজ টু 60,000 পিপল কে কিন্তু আমরা ভ্যাকসিন দিচ্ছি। এই 60,000 মানুষ কিন্তু সুস্থ মানুষ, তারা হসপিটালে যাচ্ছে। আবার কিছু মানুষ আছে যারা ভ্যাকসিনের মানে তারা এই ইনফেকশনের টেস্ট করতে যাচ্ছে। হসপিটালেই যাচ্ছে এবং সেই ২ টা মানুষই দেখা যাচ্ছে যে এলিভেটরের মধ্যে উঠছে, একই সাথে উঠছে, ওখানের মধ্যে। তো জিনিসগুলা হলো যে মানুষের মধ্যে তো এমনিতেই সচেতনতার অভাব। কিন্তু বাংলাদেশের যে নির্দেশনার যে সমস্ত হসপিটাল যে প্রোটোকল যে মেইনটেইন করা, সেই জিনিসগুলো ঠিকমতো হচ্ছে না। সো দেখা গেল যে একজনের কাছ থেকে আরেকজন, যেহেতু এটা খুবই ইনফেকশাস ডিজিজ এবং এইজন্য এই জিনিসটা খুব দ্রুত হারে ছড়াচ্ছে। তা আমাদের এখন হসপিটালগুলোর মধ্যে প্রোটোকল যে সমস্ত জিনিসগুলো আছে সেটা খুবই স্ট্রিক্টলি মেইনটেইন করা উচিত। এবং আপনাকেও আরেকটা জিনিস মনে রাখতে হবে, যখনই আমরা বলছি যে এই ভ্যাকসিনের জন্য আ যে ব্যাপারটা ভ্যাকসিনের জন্য যে হসপিটালে একটা বিগ পোরশন অফ পিপল যারা অন্যান্য সেক্টরে কাজ করত, তারা কিন্তু বড় করে নার্স হতে পারে বা অন্যরা হতে পারে। তারা কিন্তু এই ভ্যাকসিন দেওয়ার জন্য কিন্তু ট্রেন আপ হয়ে তারা ভ্যাকসিন দিচ্ছে। প্রত্যেকটা মানে হসপিটালে। তার মানে বুঝতে যেমন পারছি যে হাসপাতাল থেকে সংক্রমণটা বেশি বেড়ে যাচ্ছে, কিন্তু গতকাল যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে এই পদক্ষেপগুলো কি কার্যকর কোনো ফল আমরা পাবো? গণপরিবহনের বিষয়টি। আমার গণপরিবহনের ব্যাপারটা আসলে খুব বেশি আমরা পাবো না। আমার কাছে মনে হয়েছে যে আমরা খুব বেশি পাবো না। কারণ প্রথমত হচ্ছে গিয়ে আ মনিটরিং এর যে ব্যবস্থা সেটা আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে সচেতনতার অভাব অনেক আগে থেকেই ছিল এবং এটা খুব স্ট্রিক্টলি যে মেইনটেইন করা সেটা খুব কয়েকটা দিন সম্ভব ১ম দিকে এবং তারপরের দিকে সেম জিনিসটাই হবে। তো যেমন মনে করি যে মাস্ক ওয়্যার করা। তো এই ধরনের ব্যাপারগুলো হয়তোবা আপনি ১ম দিকে কিছুদিন মনিটর করতে পারবেন। আর তারপর থেকে এটা সম্ভব না। আর যেহেতু এখনো পর্যন্ত আর আপনি শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কারখানা, যে কোনো অন্যান্য অফিসগুলি 50% জনবল দিয়ে চালাতে বলা হয়েছে, এটার কি বাস্তব ভিত্তি আছে এখন? শিল্প কারখানাগুলো আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, শিল্প কারখানাগুলো কিন্তু মেক্সিমাম কিন্তু ঢাকার বাইরে। আপনি গার্মেন্টস এর কথা যদি চিন্তা করেন, যারা গার্মেন্টস সেক্টরে কাজ করেন তারা কিন্তু হেঁটে মোস্ট অফ দ্যা পিপল কিন্তু হেঁটে চলাফেরা করেন। তাদের কিন্তু বাসে যারা চলাফেরা করেন, এই যে ঢাকার মধ্যেই আমরা যেটা কথাগুলা বলছি, বাসে চলাফেরার মানুষের সংখ্যা হলো ঢাকার মধ্যেই মেইনলি। এবং ঢাকা থেকে যারা মনে করেন যে আন্তঃজেলা যারা যাচ্ছেন তারা হলো গিয়ে এই জিনিসটা হচ্ছে ফ্যাসিলিটিস গুলো ইয়ে করেন। তো এখন আন্তঃজেলার গুলো হয়তোবা আপনি কোনোভাবে এই জিনিসটা আমি ঠিক প্ল্যানটা আমি জানি না যে তারা কিভাবে এই জিনিসটা তারা মেইনটেইন করবেন। কিন্তু আমি যদি লোকাল বাসের কথা যদি চিন্তা করি, আমরা যখন একটা বাসের কথা যখন আমরা চিন্তা করি তখন কিন্তু আমরা লোকাল বাসের আমরা ঢাকা শহরের কথা চিন্তা করে এই সমস্ত প্ল্যান গুলো আমরা করে থাকি। কিন্তু ঢাকা শহরের মধ্যে
আপনি হয়তোবা এই জিনিসটা মেইনটেইন করবেন, কিন্তু শিল্প কারখানাগুলো কিন্তু বাংলাদেশের সমস্ত হচ্ছে ঢাকার কিন্তু বাইরে। সো তারা যারা শিল্প কারখানায় কাজ করেন তারা কিন্তু হেঁটে চলাফেরা করেন। তাদের মধ্যে বাসের কমিট যারা কমিট করেন তাদের পার্সেন্টেজ কিন্তু খুবই কম। সো আমার এইজন্য ওদেরকে নিয়ে আমার মানে খুব বেশি যে আমি তাদেরকে নিয়ে যে প্রেডিক্ট করব, তাদেরকে নিয়ে যে ইয়ে করব, সেজন্য আমার জি। মানে ওদেরকে নিয়ে এই জায়গাটা হচ্ছে গিয়ে খুবই কম। এবং ঢাকার মধ্যে যারা থাকেন, যারা বিভিন্ন শপিং মলে কাজ করেন, বিভিন্ন জায়গায় কাজ করেন, যারা ব্যাংকে কাজ করেন বা বিভিন্ন জায়গায় জি। ইয়ে করেন, তাদের তাদের জন্য হলো গিয়ে এই জিনিসটা মনিটর করে এবং তাদের ইমপ্লিমেন্ট করাটা জি। সেটা হচ্ছে খুবই ডিফিকাল্ট জি, একটা ব্যাপার। স্পষ্ট হচ্ছে। ডক্টর আব্দুল আহমেদ, আপনি কিছু যোগ করবেন কিনা এর সাথে? জি, না আমি ঠিক আছে। যেটা আসলে নির্দেশনা তো ঠিক আছে এবং নির্দেশনাকে এটা নির্দেশনা, কিন্তু এটা একটা অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে এবং সেটা অ্যাকশন প্ল্যানের সাথে কে সেটা বাস্তবায়ন করবে। এটা নিশ্চয়ই স্বাস্থ্য মন্ত্রণালয় এটা বাস্তবায়ন করবে না, এটা ইন্টারমিনিস্ট্রিয়াল একটা বিষয় আছে যে কে কোন অংশটা দেখবে। বিশেষ করে যে গণপরিবহনে যে অর্ধেক যাত্রী উঠবে এটা কে মনিটর করবে, নিশ্চয়ই এই যারা সংশ্লিষ্ট তারা BRTA কিংবা অন্য মনিটর করবে। আজকে এবং থেকে সেটি কার্যকর শুরু হচ্ছে কলকারখানার আর কি। বিষয়টা আমি স্টিল মনে করি যে এখানে 50% দিয়ে কাজ হবে না, কারণ এগুলো একটা টিমে কাজ হয়, সেই টিমের অর্ধেক নিয়ে কখনো কাজ করা যায় না। ক্রিকেট তো অর্ধেক টিম নিয়ে খেলা যায় না, তাই না? তো সেই জায়গাগুলোতে আমাদের বাদ রাখতে হবে। হসপিটালের সংক্রমণে যেটার কথা বলা হয়েছে, হতে পারে যে হসপিটালে অনেক মানুষ যাচ্ছে, আনাগোনা। সেখান থেকে একটা হতে পারে, কিন্তু এখানে রেমিডিটা কি? আমাদের তো ভ্যাকসিন নিতে হসপিটালে যেতে হবে আর কি, এবং ভ্যাকসিন তো একটা এনভায়রনমেন্টে নিতে হবে। সো অনেকগুলো ফ্যাক্টর আছে যেটা বিবেচনা করে হতে পারে। স্বাস্থ্যমন্ত্রী যেটা বলেছেন যে আংশিক লকডাউন, আমি মনে করি যে আংশিক বা সর্বাত্মক লকডাউন একদম বাংলাদেশে আর দরকার নেই, কারণ লকডাউন দিয়ে এটা হয় না। কারণ লকডাউন তখনই কাজ করে যখন কমিউনিটিতে সংক্রমণ না হয়। এখন বাংলাদেশে সব জায়গায় এটা সংক্রমণ ছড়িয়ে কমিউনিটি পড়েছে, সংক্রমণ তো সেটা ছড়িয়ে লকডাউন দিয়ে গেছে। কোনো কাজ হবে না। আমরা লকডাউনের বাস্তবতা আছে কিনা সেটি নিয়ে কথা বলব বিরতি থেকে ফিরে এসে। ডক্টর আহমেদ, দর্শক, সুরক্ষার প্রতি অনুষ্ঠানে সময় হলো একটি বিরতি থেকে ফিরে এসে আমাদের আজকের বিষয় নিয়ে আবার কথা হবে। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে। আমরা কথা বলছি করোনার ঊর্ধ্বগতি নিয়ে। ডক্টর আহমেদ হোসেন, আপনি বলছিলেন এর আগে যে বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের প্রেক্ষিতে আসলে লকডাউন দেওয়ার বাস্তবতা নেই। লকডাউন দেওয়ার বাস্তবতা যখন নেই, তাহলে কি কি পদক্ষেপ নিলে পরে আমরা করোনার এই সংক্রমণটি কমিয়ে আনতে পারবো? ধন্যবাদ। আসলে এখন আমাদেরকে নিজেদেরকেই আসলে সচেতন হতে হবে। যেটা আমরা সাধারণত বলে থাকি যে আপনাকে মাস্ক পরা এবং হচ্ছে গিয়ে হাত ধোয়ার অভ্যাস করা এবং হলো সোশ্যাল ডিসট্যান্স গুলো মেইনটেইন করা। মানে অন্যের সাথে একটু ডিসট্যান্স নিয়ে চলা। এই জিনিসটা যদি আপনি মেইনটেইন করতে পারেন তাহলে দেখবেন যে আপনার নিজের স্বাস্থ্য ঠিক আছে, আপনার পরিবারের স্বাস্থ্যটাও ঠিক আছে। সো আপনাকে মনে রাখতে হবে আপনি যখন চলাফেরা করছেন শুধু আপনার স্বাস্থ্য নিয়ে চলাফেরা করছেন না। আপনি আপনার পরিবারের স্বাস্থ্যটা আপনার নিজের হাতে নিয়ে চলাফেরা করছেন। এই সচেতনতা যদি আপনার মধ্যে আসে তাহলে আপনারা দেখবেন আমরা এই প্যান্ডেমিকটা সবাই মিলে আমরা এটাকে মোকাবেলা কিন্তু করতে আমরা তো পারবো। প্র্যাকটিক্যালি আমরা গত এক বছরে তো দেখলাম যে প্রায় 80% মানুষই মানে উদাসীনতা দেখালো, মাস্ক পরা, হ্যাঁ, ডিস্টেন্সিং আমরা মেইনটেইন করা। রিসেন্টলি একটা এটি যদি গবেষণা কন্টিনিউ করে, দেখতে পেরেছি যে আমরা জানুয়ারি মাসে যে সার্ভেটা করেছিলাম সেখানে দেখতে পেরেছিলাম অনলি 70 যারা বাইরে চলাফেরা করেন তাদের মধ্যে অনলি 17% মানুষ হলো গিয়ে প্রোটোকলটা মেনটেন করছেন, স্বাস্থ্যবিধিটা মেনে চলছেন। বাকি 83% মানুষ কিন্তু মেনে চলছেন না। সো এই জিনিসটা হলো গিয়ে আমাদেরকে অনেক ইমপ্রুভ করতে হবে। কারণ আমি যেটাই বললাম যেটা আপনি যখন চলাফেরা করবেন সেটা শুধুমাত্র আপনার স্বাস্থ্য নিয়ে চলাফেরা করছেন না। আপনি কিন্তু অন্যের স্বাস্থ্য নিয়েও চলাফেরা করছেন। সো আপনাকে এই বোধটা আপনাকে মধ্যে আসতে হবে। আপনি যখনই আমরা যে হাত ধোয়ার কথাটা বলছি এটা শুধু করোনার জন্য না, এটা কারণ হাতের মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া জমায়। এই ব্যাকটেরিয়া গুলার জন্য কিন্তু আপনার অন্যান্য ডিজিজ গুলো হয়। তো সেই জন্য আমরা বলছি যে হাত ধোয়ার অভ্যাসটা এবং আমাদের রেসপিরেটরি যে আমরা মাস্ক পরাটা এটা যদি আমরা নিয়ে আসতে পারি আপনি অন্য টাইপের অনেক ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে যেটা থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। সো এই অভ্যাসগুলো শুধুমাত্র করোনার জন্য না, এটা অন্যান্য অনেক ডিজিজ থেকে আপনাকে কিন্তু সাহায্য করবে যে আপনাকে এইটা থেকে রক্ষা করার জন্য। জি সো আপনাকে এই বোধটা নিয়ে আসতে হবে। যখনই আপনি বোধটা নিয়ে আসবেন তখনই দেখবেন যে আপনি বাইরে যারা চলাফেরা করছেন স্পেশাল তাদের জন্য বলছি, তো তারা যেন এই কাজটা প্লিজ করেন। তাহলে দেখবেন যে আমরা শুধুমাত্র ওই করোনা মোকাবেলা না, আমরা সমস্ত ডিজিজ গুলো আমাদের
হসপিটালের উপর যে বার্ডেনটা আমরা প্রতিদিন দিচ্ছি হসপিটালের উপর, সেই বার্ডেনটা থেকেও আমরা রক্ষা পাবো। আমাদের ইকোনমি অনেক ইমপ্রুভ করবে যদি রোগটা না হয়। জি। তো আমাদের এই ব্যাপারগুলো আসলে মনে রাখা দরকার, কারণ সাধারণ মানুষের মধ্যে এই বোধটা নাই। এই বোধটা আমাদের জন্মানোটা হচ্ছে কি খুবই জি। ইম্পর্টেন্ট একটা ইস্যু। এই বোধের অভাব, এই বোধ এতই কঠিন কি এই বোধটা সঞ্চার করা কিংবা এই বোধটা অনুভব করা? দেখুন, আমি আসছি আপনার এই কোশ্চেনে। আমি যেটা বলতে চাই যে লকডাউন কোনো সলিউশন না, সেটা আংশিক বা সর্বাত্মক কোনোটাই সলিউশন না। কারণ লকডাউনের ক্ষেত্র যেটা তৈরি হয়েছিল সেটা হলো ইনফেকশন ছড়িয়ে পড়ার আগে। এখন ইনফেকশন যেহেতু সর্বত্র ছড়িয়ে পড়েছে, লকডাউন কোনো সলিউশন না। তাহলে আমাদের হাতে কি আছে সলিউশনটা? মাস্ক ব্যবহার করা। মাস্ক ব্যবহার করা সলিউশন বটে, কারণ এটা যেটা বললেন এটা সত্য যে এটা শুধু করোনা না, অন্য অন্য ডিজিজ থেকে আমাদেরকে রক্ষা করে। সেটা গুরুত্বপূর্ণ। এখন মাস্ক ব্যবহার যেটা, সেটা হলো আমরা গত সারা বছর ধরে কিন্তু আমরা বছরব্যাপী এটা বলে আসছে যে মাস্ক ব্যবহার, কিন্তু প্র্যাকটিক্যালিটি যেটা সেটা হলো মানুষ মাস্ক ব্যবহার করছে না। তাহলে এখানে সরকারের কিন্তু কঠোরতা দরকার আছে। আমরা ট্রেডিশনাল যে সমস্ত পানিশমেন্ট বা ফাইন দেখি, আমার মনে হয় এটা দিয়ে হবে না। সরকার আরেকটু ইনোভেটিভ চিন্তা করতে হবে যে কিভাবে মানুষকে মাস্ক ব্যবহারে বাধ্য করা যায়। 3 নম্বরে যেটা, সেটা হলো যে ধরেন যে হাত ধোয়ার বিষয়টা। হাত ধোয়ার পারিবারিকভাবে ঠিক আছে, কারণ পরিবারে আমরা হয়তো এই বিষয়টা করছি, কিন্তু সামাজিকভাবে যে হাত ধোয়া, আমি একটা যা বাইরে গেলাম, সাপোজ আপনার এখানে আসলাম, তাহলে আপনার প্রতিষ্ঠানে সে হাত ধোয়ার ব্যবস্থাটা থাকতে হবে। আমরা জানি যে সিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি অনেক জায়গায় হাত ধোয়ার ব্যবস্থা করেছিল, কিন্তু সেগুলো কিন্তু সবই অকেজো। আমাদের সমাজে আমরা খেয়াল করলে দেখতে পাই যে সামাজিকভাবে যে জিনিসগুলো আছে সেগুলো বেশি দিন ফাংশনাল থাকে না, কারণ এটা মনিটরিং করা হয় না। সো সামাজিক যে উদ্যোগগুলো সেটা কিন্তু হচ্ছে না। এই জন্য বাইরে হাত ধোয়া সেটাও কিন্তু আমার ব্যক্তিগত বিষয়ের উপর নির্ভর করছে না, কারণ আমার এই সুযোগটা থাকতে হবে। তাহলে আমাদের হাতে যেটা আছে, সোশ্যাল ডিস্টেন্সিং বা ফিজিক্যাল ডিস্টেন্সিং, এটা বাংলাদেশের কনটেক্সটে একদম মানানসই না, কোনোভাবেই এটা যায় না। তাহলে আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে যে মাস্ক পরা, এবং মাস্ক পরা এটা ব্যক্তির উপর যেরকম নির্ভর করে সেরকম রাষ্ট্রীয় কঠোরতার উপর নির্ভর করে। সো এখানে রাষ্ট্রের কঠোরতা ইম্পোজ করতে হবে। রাষ্ট্র কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কঠোর কাজ করে থাকে, মিছিল মিটিং সহ সে জায়গায় অনেক কঠোর পদক্ষেপ নিয়ে থাকে। ঠিক একই রকমের কঠোর পদক্ষেপ কিন্তু এখানে নিতে পারলে কিন্তু এই মাস্ক ব্যবহারটা নিশ্চিত করা যাবে। তাহলে এই হচ্ছে সংক্রমণ প্রতিরোধের উপায়। সাথে ভ্যাকসিনেশন প্রোগ্রাম যেটা আছে এটা তো জোরদার করতে হবে। আমরা জানি যে ভ্যাকসিনের প্রথম দিকে যে সাড়াটা ছিল, এখন কিন্তু সেই সাড়াটা নাই। সেই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে যে ভ্যাকসিন দেওয়ার জন্য বেশি করে মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার জন্য যত প্রচেষ্টা সেটা করতে হবে। এই জন্য স্পট রেজিস্ট্রেশন সহ যত ধরনের ফ্যাসিলিটেশন করা দরকার সেটা করতে হবে। কিন্তু এত কিছুর বাইরেও দেখা যাচ্ছে যে আমরা করোনা নিয়ন্ত্রণ করতে পারছি না। তাহলে উপায়টা কি? তাহলে হচ্ছে যে ম্যানেজমেন্ট। দ্যাট মিন যারা অসুস্থ হচ্ছে তাদেরকে চিকিৎসা দেওয়া। এখন ম্যানেজমেন্টের জন্য আমরা দেখতেই পাচ্ছি যে সেটা হলো হসপিটালে কিন্তু জায়গা সংকুলন হচ্ছে না, আইসিইউ বেডের মানে প্রচণ্ড সংকট রয়েছে। তাহলে আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে। আমরা জানি যে আমাদের গত বছর কিছু এরকম সেন্টার করা হয়েছিল, সেই সেন্টারগুলোকে সচল করতে হবে। আমাদের ডিস্ট্রিক্ট এবং ডিভিশনে যদি প্রাইভেট হসপিটাল থাকে যেটার আইসিইউ বেড আছে কিন্তু কোভিড সার্ভিস দিচ্ছে না, তাদেরকে কিন্তু এখন এটা দেওয়ার জন্য এনকারেজ করা যেতে পারে, এবং সেখানে সরকার নানা রকম ফ্যাসিলিটেশন তাদেরকে করতে পারে। সিচুয়েশনটা কত মারাত্মক, এটি যে মানুষ বুঝতে পারছে না, মানে এই বিষয়টি কেন বুঝতে পারছে না? এই বিষয়টা ধরেন যে করোনা, আমরা জাতিগতভাবে আমরা হচ্ছে যে একটু উৎসুক থাকি নেগেটিভ জিনিসে, পজিটিভ জিনিসগুলোতে আমাদের উৎসুকতা একটু কম থাকে আর কি। হ্যাঁ, এবং আমাদের জাতিগতভাবে আমাদের একটা অধৈর্যর একটা লক্ষণ কিন্তু আমাদের আছে, অসহিষ্ণুতার একটা লক্ষণ আছে। সো আমাদেরকে আসলে এই জায়গাটাতে বোঝাতে হবে জনগণকে সম্পৃক্ত করা ছাড়া কোনো বড় উদ্যোগ কিন্তু কখনো সফল হয় না। আমরা আসলে এখানে জনগণকে সম্পৃক্ত করতে পারিনি, এবং এখানেই লোকাল গভর্নমেন্টের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। আপনি বলছেন জনগণকে সম্পৃক্ত করতে পারি নাই অনেক কিছুতে, আমরা বিশেষ করে করোনা নিয়ন্ত্রণে একদমই করতে পারি নাই। তাহলে মানুষ মাস্ক ব্যবহার করতো। এখানে আমি আরেকটা জিনিস বলে রাখবো, সেটা হলো যে স্কুল কলেজ ইউনিভার্সিটি যে বন্ধ, ধরেন যে এখানে প্রায় 3-4 কোটি ছেলে মেয়ে লেখাপড়া করে, স্কুল কলেজ খোলা রেখে যদি আমরা এদেরকে কম্পালসারি মাস্ক পরাতে পারতাম, ধরেন যে 3-4 কোটি, আমাদের 17-18 কোটি পপুলেশনের ভিতর যে 3-4 কোটি ছেলে মেয়ে একটা স্কুল বা কলেজ থেকে যখন মাস্ক পরে বেরোচ্ছে, যে ধরেন যে 500 স্টুডেন্ট আছে একটা স্কুলে, তারা মাস্ক বেরোচ্ছে, এবং আশেপাশের দোকান মানে এলাকায় কিন্তু তখন সাড়া পড়ে যেত যে ওরা মাস্ক ব্যবহার করছে, নিশ্চয়ই এটা একটা বিষয় আছে। এবং এই স্টুডেন্টরা কিন্তু গার্জিয়ানদেরকে মোটিভেট করতে পারতো যে তোমরাও মাস্ক ব্যবহার করো। যেরকম আমরা ওট সেলাইনটাকে জনপ্রিয় করছিলাম, এটা স্কুলেই মানে প্রথমে প্রচারটা চালানো হয়েছে, বা স্কুলের ছেলেমেয়েরাই আমরা বাড়িতে গিয়ে আমাদের বাবা মা গার্জিয়ানদেরকে বুঝিয়েছিলাম যে ওট সেলাইনটা কার্যকর, তাই না? এই রকম বিষয় কিন্তু আছে। আমরা স্কুল কলেজ বন্ধ রেখে কিন্তু
ক্ষেত্রে চরম ভুল করছি যে করোনা মোকাবেলার একমাত্র উপায় হিসেবে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিকে বন্ধ করে রাখছি। এখানে আমি যেটা বলবো সেটা হলো যে আমাদের যেহেতু হসপিটালে স্থান সংকুলনের এখন বিষয় আছে, যে লোকাল যে সমস্ত ডিস্ট্রিক্ট বা ডিভিশনে প্রাইভেট হসপিটাল আছে যাদের আইসিইউ ফ্যাসিলিটিস আছে বা ভালো ফ্যাসিলিটিস আছে, সেগুলোকে কিন্তু দ্রুত তাদের ফ্যাসিলিটেশন করে কোভিড নিয়ে আসা যায়। এর বাইরেও যদি দরকার হয় তাহলে আমাদের কমিউনিটি সেন্টার এবং লাগলে প্রয়োজনে কোনো কোনো জায়গায় স্টেডিয়ামকে কিন্তু অস্থায়ী সেন্টার এগুলি হিসেবে বরাদ্দ রাখে ব্যবহার কিংবা করা এগুলি যেতে চিন্তা করা যায় যেতে কিনা। পারে। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর আহমেদ হোসেন। একেবারেই ছোট করে আমরা অনুষ্ঠানের এক শেষ পর্যায়ে এসেছি, আপনি আসলে কিছু যোগ করতে চান কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা সবকিছু বললাম যে যেটাই হলো কিনা মানুষ, আমি যেটা আগেও বলেছি যে এখন এই মুহূর্তে আমাদের আসলে খুব বেশি মানে অল্টারনেটিভ কিছু নেই। আমাদের সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেই নির্দেশনাগুলো অবশ্যই আমাদের পালন করতে হবে। কারণ আমাদেরকে মেনে চলার দায়িত্বটুকু তাদেরকে দেওয়া হয়েছিল। সো তারা আমাদেরকে নির্দেশনা দিয়েছে। আমাদের নির্দেশনাটা যে কোনো উপায় হোক আমাদের মেনে চলতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হলো গিয়ে আমাদের পার্সোনাল যে ব্যাপারগুলো আছে সেই পার্সোনাল ব্যাপারে যে যে হাইজিনের ব্যাপারটা সেটা যেন আমরা নিজেরা মেনে চলি। যদি আমরা এই দুটা এবং জিনিসকে যদি আমরা অন্যকেও যদি সমন্বয় মেনে করতে পারি চলতে তাহলে আমরা এই প্যান্ডেমিক থেকে উদ্ধার হতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর আহমেদ হোসেন, ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, আপনি দুজনকে অসংখ্য ধন্যবাদ সুরক্ষা প্রতিষ্ঠানের সময় দেওয়ার জন্য। আশা করছি আবারও আপনাদের সাথে কথা হবে। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই এবং যে কোনোভাবে এটি মনে রাখতে হবে যে আমরা শুধু নিজের স্বাস্থ্য নিয়ে চলছি না, আমাদের আশপাশের অনেকের স্বাস্থ্য আমাদের নিজেদের চলাফেরার উপর নির্ভর করছে। এটি আমরা যেন মাথায় রাখি। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।